রিমা এক হাতে অফিসের কিছু ফাইল নিয়ে ওর বাসার গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই নেবে। সেই সময় পেছন থেকে রাজ রিমাকে ডাক দেয়। রিমা, একটু শুনুন প্লিজ, আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। রিমা রাজের দিকে ঘুরে দাঁড়িয়ে একটু বিরক্তির স্বরে বলল, আপনার ওসব আজে বাজে কথা শোনার মতো সময় আমার কাছে নেই। আমার হাতে অনেক কাজ আছে। আগামীকাল সকালের ভিতর সবগুলো কাজ শেষ করতে না পারলে বসে শক্ত বকা খেতে হবে আমায়। রিমা, আমার কথাগুলো হয়তো আপনার কাছে আজে বাজে মনে হতে পারে, কিন্তু আমি সত্যি আপনাকে অনেক পছন্দ করি। গত 6 মাস যাবৎ আমি সব রকম পদ্ধতি অবলম্বন করে আমার মনের অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ আপনার কাছে করে যাচ্ছি, কিন্তু আপনি আমার কথাগুলো একটু গভীরভাবে ভেবে দেখার প্রয়োজনও মনে করছেন না। আর কিভাবে বললে আপনি আমার কথাগুলো বিশ্বাস করবেন, এতটুকু বলুন আমায়। আমি আপনাকে একটা কথা বলতে বলতে ক্লান্ত হয়ে উঠেছি যে এইসব প্রেম ভালোবাসায় আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই বললেই চলে। তাই আমার নিকট নিজের মনের অনুভূতিগুলোকে অত্যন্ত ব্যাকুলভাবে প্রকাশ করলেও ফলস্বরূপ আপনি শূন্য ছাড়া কিছুই পাবেন না। রাজ অনুনয়ের স্বরে বলল, রিমা, আপনাকে কথা দিচ্ছি, আমি কখনো আপনাকে বিন্দুমাত্র কষ্ট পেতে দেব না। সবসময় আপনার খেয়াল রাখব, আমার ভালোবাসাও যত্ন দিয়ে আপনার মনে ভালোবাসার প্রতি অগাধ বিশ্বাস তৈরি করব। আমি কখনো আপনাকে ঠকিয়ে অন্য কারোর কাছে চলে যাব না। আপনাকে আমি প্রমাণ করে দেব যে ভালোবাসায় সবাই ছেড়ে চলে যায় না। প্লিজ নিজেকে প্রমাণ করতে আমায় একটা সুযোগ দিন। আপনি তো দেখছি ভারী ঝামেলার লোক। ভালোভাবে বুঝিয়ে বললাম, তবু আমার কথা বুঝতে পারেন না নাকি আপনি? আমি সত্যি আপনাকে ছাড়া থাকতে পারবো না রিমা, দয়া করে একটা সুযোগ দিন আমাকে। বেশ, আপনার যখন এতই আমাকে নিজের করে পাওয়ার ইচ্ছে আছে, তাহলে আপনি আমাদের বিয়ের বিষয় নিয়ে সরাসরি আমার বড় ভাইয়ের সাথে কথা বলুন, কারণ আমি প্রেম ভালোবাসা সম্পর্কে বিশ্বাসী না। আচ্ছা, আমি তাহলে আপনার ভাইয়ের সাথেই কথা বলবো। এবার সরাসরি তার কাছেই আপনার জন্য বিয়ের প্রস্তাব দেব। ঠিক আছে, আমার ভাই যদি রাজি থাকেন তাহলে আমারও কোনো আপত্তি থাকবে না বিয়েতে। ঠিক আছে, আমি তাহলে কালকে আপনার ভাইয়ের সাথে বিয়ের বিষয়ে কথা বলতে আবার আসবো আপনার বাসায়। তখন কিন্তু আপনি কথা ঘুরিয়ে নিতে পারবেন না, বলে দিলাম। রিমা কখনো কথা দিলে সেই কথার বরখিলাফ করে না। আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন আগে। এই বলে রিমা বাসার ভেতরে চলে যায়। পরের দিন রাজ আর রিমার বড় ভাই তারেক রিমাদের বাসার ড্রয়িং রুমের সোফায় বসে আছে। সেই সময় তারেক শান্ত স্বরে রাজকে বলল, তাহলে তুমি সে ছেলে যে আমার বোন রিমাকে পছন্দ করো? রাজ কিছুটা সংকোচবোধ নিয়ে স্মিত হাসি দিয়ে বলল, জি ভাইয়া, গতকাল রিমা বলল সরাসরি আপনার সাথেই আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে, তাই আসলাম। পছন্দ হতেই পারে, যেহেতু এক জায়গায় একসাথে কাজ করো তোমরা দুজন। আর আজকাল যে যুগ এসেছে, কেউই কারোর উপর বিশ্বাস করতে পারে না। কত মানুষ তো সারা জীবন একসাথে থাকার কথা বলে কিছুদিন কাটতে না কাটতেই অনায়াসে ছেড়েও চলে যায়। ভাইয়া, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি তেমন স্বভাবের ছেলে না যে কিছুদিন সম্পর্কে লয়াল থাকলাম, কেয়ার দেখালাম, আর তারপর অনায়াসে ছেড়ে চলে গেলাম। আমি আপনাকে এই বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যে আমি রিমাকে কখনো কোনোরূপ কষ্ট দেব না। দীর্ঘ 6 মাস ধরে আমি রিমার কাছে নানাভাবে আমার মনের ভাব প্রকাশ করেছি। প্রতিবারই সে আমাকে এড়িয়ে গিয়েছে, কিন্তু গতকাল যখন রিমা আমাকে আপনার সাথে কথা বলার জন্য বলল, তখন আমি একটা আশার আলো দেখতে পেয়েছিলাম। সময় নষ্ট না করে আমি আজই আপনার সাথে কথা বলার জন্য ছুটে এসেছি। আশা করছি এতে আপনি কিছুটা বুঝতে পেরেছেন রিমার প্রতি আমার টান ভালোবাসা কতটা গভীর। তার বলতে একটা কথা কি জানো ভাই, আমি আমার বোনকে অনেক কষ্ট করে মানুষ করেছি। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর থেকেই আমি ওকে একা হাতে খুব যত্ন নিয়ে বড় করেছি। কখনো কোনো কিছুর জন্য আমার বোনের চোখে পানি আসতে দেইনি। তাই আমি সবসময় চেয়ে এসেছি যার সাথে রিমার বিয়ে হবে সে যেন অবশ্যই ভালো মনের মানুষ হয়। তুমি কেমন মনের মানুষ সেটা আমার জানা নেই, আমি শুধু এতটুকুই বলতে চাই, কখনো যেন তোমার কোনো কথাই বা কাজে আমার বোনের চোখে পানি না আসে। ও যেন তোমাকে নিয়ে আমার কাছে কোনোদিন কোনো অভিযোগ না করে, কারণ রিমার কষ্ট আমার কোনোদিনই সহ্য হবে না। আপনি এসব নিয়ে কোনোরূপ চিন্তা করবেন না ভাইয়া, আমি রিমাকে আমার সবটুকু দিয়ে ভালো রাখার চেষ্টা করব সব সময়। তাই আপনি নিশ্চিন্ত মন নিয়ে রিমাকে আমার হাতে তুলে দিতে পারেন। তোমার কথাগুলো শোনার পর মনে কিছুটা ভরসা পাচ্ছি। তোমরা দুজন একসাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছো, তাই তোমার খোঁজ আলাদাভাবে নিতে হবে বলে আমি মনে করছি না। রিমা বলেছিল যদি আমার কোনো আপত্তি না থাকে সেও এই সম্বন্ধ নিয়ে কোনো দ্বিমত পোষণ করবে না। আর আমার সত্যি কোনো আপত্তি নেই। আমি চাই খুব শীঘ্রই তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করতে। তুমি তোমার পরিবারকে সব কিছু জানিয়ে আমাদের বাসায় নিয়ে এসো। আচ্ছা ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আমার উপর এতটা ভরসা করার জন্য। আজ তাহলে আমি আসি। এই বলে রাজ রিমাদের বাসা থেকে বেরিয়ে যায়। 15 দিন পর রাজ নিজের বাসায় নিজের রুমে রিমার কোলে মাথা রেখে বিছানায় শুয়ে আছে। রাজ স্মিত হাসি দিয়ে বলল, রিমা,
দেখতে দেখতে আমাদের বিয়ের 7 দিন পেরিয়ে গেল। মনে আছে তোমার? আগে আমি কেমন তোমাকে মানানোর জন্য তোমার পেছন পেছন ঘুরতাম, আর তুমি আমাকে পাত্তা দিতে চাইতে না। এখন দেখো, বিয়ের পর সেই তুমি আমার জন্য পাগল। রিমা রাজের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, বিয়ের আগের সম্পর্ক আর বিয়ের পরের সম্পর্ক তো এক না। আগে আপনি আমার জন্য একজন পরপুরুষ ছিলেন, আর এখন আপনি আমার স্বামী। আমাদের সম্পর্কটাও হালাল সম্পর্ক। আর একজন মেয়ে তার স্বামীর জন্য পাগল থাকবে, এটাই তো স্বাভাবিক, বলুন। হ্যাঁ, সেটা ঠিক বলেছ। তবে আমার সাথে প্রেম করলে তুমি কিন্তু ঠকতে না, তখন এইভাবে বিয়ে করে আনতাম তোমাকে। রিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই তো আপনার মতো বিয়ে করার নিয়ত নিয়ে প্রেম করতে আসে না রাজ। আপনার আগেও অনেক ছেলেই আমাকে প্রপোজাল দিয়েছিল। আমি যদি তাদেরটাও একসেপ্ট করতাম তাহলে কি হতো? থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। এখন তুমি তো আমার হয়েছ, সারা জীবন আমার হয়ে থাকতে হবে তোমায়, বুঝলে? কয়েক মাস পর রিমা প্রেগনেন্ট হয়। রাজ বিছানায় বসেছিল। সেই সময় রিমা রাজের পাশে এসে বসে বলল, রাজ, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে, মাথায় একটু তেল দিয়ে মালিশ করে দিবে? রাজ বিরক্তি ভাব নিয়ে বলল, সারাদিন ধরে অফিসে কাজ করে বাসায় ফিরেছি, শান্তিতে বিশ্রাম নিচ্ছি একটু সময়ের জন্য। এটা তোমার সহ্য হচ্ছে না, তাই না? নিজের সেবা লাগিয়ে দিতে চাও আমায়, থাকবই না রুমে। এই বলে রাজ বিছানা থেকে নেমে অন্য রুমে চলে যায়। রিমা ছলো ছলো দৃষ্টি নিয়ে রাজের যাওয়ার পানে তাকিয়ে থাকে। রাজ অন্য রুমে এসে ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে ওর নতুন গার্লফ্রেন্ড সুমিকে কল দেয়। সুমি কল রিসিভ করে বলল, বউ রেখে এত রাতে আমাকে কল দিলে কেন বাবু? আরে ধুর, রাখো তোমার বউ, ওকে দেখলে আমার কেমন ঘেন্না লাগে। প্রেগনেন্ট হওয়ার পর থেকে পুরো চেহারা নষ্ট হয়ে গেছে, এখন তোর সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার। আহারে, তাই বুঝি? তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি, তাহলেই তো তোমাকে আর ওই মহিলাকে সহ্য করতে হচ্ছে না। সবসময় আমার সাথেই থাকতে পারবে তুমি। আমার অফিসের প্রজেক্টটা শেষ হোক, তাহলে আমি অনেকটা ঝামেলামুক্ত হব, তারপরে আমরা বিয়ে করে নেব। কিন্তু আমাদের বিয়ের পরও কি তুমি ওই মহিলাকে, মানে তোমার বউকে, আমাদের বাসায় রাখবে? ও তো এখন প্রেগনেন্ট, আর এই অবস্থায় ওকে বাসা থেকে বেরও করে দিতে পারবো না। বাচ্চাটা হোক, তারপর না হয় ডিভোর্স দিয়ে একেবারে বাসা থেকে বের করে দেব। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো জান। হ্যাঁ, আর শোনো, কাল কিন্তু আমরা দুজনে ঘুরতে বের হব। সকাল সকাল রেডি হয়ে বের হতে ভুলো না যেন। তোমার সাথে ঘুরতে বের হব, সেই কথা কি আমি ভুলতে পারি বাবু? আমি ঠিক সময়ই পৌঁছে যাব, তুমি কোনো চিন্তা করো না, কেমন? আচ্ছা, এখন ঘুমা তাহলে। গুড নাইট। আচ্ছা বাবু, গুড নাইট। পরের দিন সকালবেলায় রাজ অফিসের জন্য বেরিয়ে যায়, আর অনেক রাত করে বাসায় ফেরে। রাজ রুমে প্রবেশ করতেই রিমা শান্তস্বরে প্রশ্ন করল, সারাদিন কোথায় ছিলে তুমি রাজ? এত দেরি হলো কেন বাসায় আসতে? কোথায় থেকে জানো না? অফিসের অনেক কাজ ছিল, তাই আসতে লেট হয়েছে। আমিও তো আগে অফিস করেছি, আমার তো কখনো এত দেরি হয়নি বাসায় ফিরতে। আজকাল মাঝে মাঝেই দেখি তুমি বাসায় আসতে দেরি করো। তুমি যখন অফিস করতে তখন অফিসে এত কাজ ছিল না, এখন কাজের চাপ বেশি। তাছাড়া সব কাজ শেষ না করা পর্যন্ত আমি বাসায় আসতে পারি না। আর কখনো এইসব নিয়ে কথা বলতে আসবে না, সব কিছুর এত হিসাব আমি তোমাকে দিতে পারবো না। এই বলে রাজ ওয়াশরুমে চলে যায়। রিমা মন খারাপ করে বিছানায় বসে চিন্তা করে। দিন দিন রাজের মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করছি। আমাকে আগের মতো সময়ও দেয় না, আবার কিছু জিজ্ঞেস করলেও ভালোভাবে উত্তর করে না। সবসময় কেমন রিয়েক্ট করে কথা বলে। রিমার প্রেগন্যান্সির 7 মাস পেরিয়ে যায়। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে রিমা সামনে তাকাতে দেখে রাজ আর একটি মেয়ে হাত ধরে পাশাপাশি দাঁড়িয়ে আছে। উনি কে রাজ? আর তুমি ওনার হাত ধরে আছো কেন? রাজ সুমির হাত ধরে রিমাকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করে স্বাভাবিক স্বরেই বলে, ও হলো সুমি, আমার নতুন স্ত্রী। আজ থেকে সুমি আমার সাথেই থাকবে। এইসব তুমি কি বলছো রাজ? ঘরে তোমার প্রেগনেন্ট স্ত্রী থাকা সত্ত্বেও তুমি অন্য আরেকজন মেয়েকে বিয়ে করে আনলে কি করে? একটাবারও আমার কথা মনে পড়লো না তোমার? না, মনে পড়েনি। সুমির সাথে আমার অনেক দিনের সম্পর্ক। সুমি আমার অফিসের বসের মেয়ে। আর একটা সত্যি কথা কি জানো, তোমার উপর থেকে আমার মন একেবারে উঠে গিয়েছে। ভেবেছিলাম তোমার সন্তান প্রসব হওয়া পর্যন্ত তোমাকে সহ্য করব, কিন্তু আমার সহ্য ক্ষমতা অনেক কম, তাই এখনই সুমিকে বিয়ে করে নিলাম। রিমা সুমির সামনে দাঁড়িয়ে বলল, রাজ যে বিবাহিত আর আমি যে প্রেগনেন্ট, এসব কি আপনি জানতেন না? আমি শুরু থেকেই সব জানতাম। একজন নারী হয়ে সব কিছু জানার পরও আপনি আরেকজন গর্ভবতী নারীর সংসার ভাঙার মতো কাজ করলেন কি করে? আপনার বিবেকে এতটুকু বাঁধল না? রাজকে আমার অনেক আগে থেকেই মনে ধরেছিল, তাই ও বিবাহিত নাকি 10টা বাচ্চার বাবা এ নিয়ে আমার কিছু যায় আসেনি। রিমা রাগের বশে সুমিকে থাপ্পড় দিতে নিলে রাজ রিমার হাত ধরে
ঝাটকা দিয়ে সরিয়ে রাগী স্বরে বলল, এত বড় সাহস তোর আমার বউয়ের শরীরে হাত উঠাতে চাস? আজ যে কাজ করেছিস তা ভুলো আর যদি কখনো করার কল্পনা করেছিস তবে তোর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। এই বলে রাজ সুমিকে নিয়ে নিজের ঘরে গিয়ে ভেতর থেকে দরজা আটকে দেয়। কয়েকদিন পর রাজ অফিসে চলে গিয়েছে। রিমা ড্রয়িং রুমের সোফায় বসেছিল। সেই সময় সুমি এসে রাগী স্বরে বলল, এই ছোট লোকের ঘরে ছোট লোক, রান্নাঘরে গিয়ে সব থালা বাসন পরিষ্কার কর যা। তারপর ওয়াশরুমে যে কাপড়গুলো ভিজিয়ে রাখা আছে সেগুলো সুন্দর করে ধুয়ে ছাদে নাড়াই দিয়ে আসবি। তোকে তো আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না আমরা। রিমা নিজের পেটের দিকে একবার তাকায়। 7 মাসের বেশি হয়েছে ওর গর্ভবতী হওয়ার। তারপর রিমা একবার দীর্ঘশ্বাস ফেলে সোফা থেকে উঠে মাথা নিচু করে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরের কাজ শেষ করে রিমা ওয়াশরুমে পা রাখার সাথে সাথেই পা পিছলে সেখানে পড়ে গিয়ে চিৎকার করে ওঠে। সুমি ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল। এমন সময় জোরে কিছু পড়ার শব্দ পায়, সাথে রিমার চিৎকারও শুনতে পায়। সুমি পাত্তা না দিয়ে বলে, মনে হয় ওয়াশরুমে পড়ে গিয়েছে, যাকগে আমার কি তাতে। এই বলে সুমি টিভি দেখতে থাকে। ওদিকে রিমা যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে। ব্লিডিং হতে শুরু করেছে। অনেক সময় পেরিয়ে গেলেও সুমি আসে না এদিকে। রিমা পুরোপুরিভাবে নিস্তেজ হয়ে যায়। অনেক সময় তো হয়ে গেল, এখনও এদিকে আসছে না তো রিমা। আর কোনো সারা শব্দও আসছে না এখন। একবার গিয়ে দেখি কি হলো। সুমি গিয়ে দেখে রিমা বাথরুমের মেঝেতে নিস্তেজ হয়ে পড়ে আছে। ওর চারপাশে রক্তের বন্যা বয়ে গেছে। সুমি গিয়ে রিমার গায়ে হাত দেয় আর চমকে উঠে পেছনে চলে আসে। এই শরীর তো পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, মারা গেল নাকি? না বাবা, আর সময় নষ্ট করলে চলবে না। রাজকে একটা ফোন করি, নয়তো আবার আমার দোষ হবে। সুমি রাজকে কল করে রিমার কথা জানায়। রাজ খবর পেয়ে বাসে এসে রিমাকে ধরে বুঝতে পারে রিমা আর ওর বাচ্চা দুজনেই মারা গেছে। কিন্তু রিমা মারা যাওয়ার পর রাজ মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে। সুমির দিকে সেভাবে নজর দেয় না। রিমার কথা, রিমার স্মৃতি মাথায় ঘোরে ওর। কেটে যায় অনেক দিন। রাজ বিছানায় বসে আছে। উস্কো খুস্কো চেহারা হয়ে গিয়েছে ওর। সেই সময় সুমি রাজের সামনে এসে দাঁড়িয়ে ওর দিকে একটা কাগজ দিয়ে স্বাভাবিক স্বরেই বলল, রাজ, এই কাগজে একটা সাইন করে দাও। রাজ রিমার দিকে তাকিয়ে বলল, কিসের কাগজ এটা? আহা, দাও না এখন সাইন করে, পরে ঠিকই জানতে ও বুঝতে পারবে। রাজ কথা না বাড়িয়ে সাইন করে দেয়। এর কিছুদিন পর সুমি রাকিবের সাথে পালিয়ে যায়। রাজ বাসে আসতেই দেখে দরজার সামনে একটা চিঠির খাম রাখা। রাজ খামটা হাতে নিয়ে ভেতরে এসে তা খুলে দেখে ব্যাংক থেকে এসেছে লোন পরিশোধ করার নোটিশের চিঠি। রাজ সুমিকে খোঁজে কিন্তু পায় না। অনেকবার কল করে কিন্তু ফোন বন্ধ দেখায়। রাজ ওর অফিসে খোঁজ নিয়ে এতদিন পর জানতে পারে যে ওর অফিসের বসের একজন মেয়ে আছে। ওর বয়স মাত্র 8 বছর। রাজ খুব ভালো করে বুঝতে পারে যে সুমি ওর সাথে প্রতারণা করেছে। তার সিগনেচার নিয়ে ব্যাংক থেকে টাকা লোন নিয়ে অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে। রাজ মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে।